আমার প্রস্তাবের বিপক্ষের বক্তা কবি সুবোধ সরকার। নমস্কার। সায়ন্তন বাবু এবং শ্রমিক বাবুর কথা শুনলাম এবং তাদের অ্যাপেন্ডিক্স নন্দিনী দেবীরও কথা শুনলাম। শুনে মনে হলো কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গ এই মুহূর্তে একটা আগ্নেয়গিরির ওপর বসে পিকনিক করছে। এই বিতর্ক তার অংশ। এবার আমার কথা হলো যে তাহলে কি দাঁড়াচ্ছে, মানে কলকাতায় কি কাল পরশুর মধ্যেই একটা 26/11 হতে পারে? 26/11 ওই সামনেই। কলকাতার কফি হাউসে কি লাদেনের ছেলে বসে কফি খাচ্ছে আর প্রেসিডেন্সির ছেলেগুলোর সঙ্গে পরামর্শ করছে? তা কলকাতা ছাড়া পশ্চিমবঙ্গের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কি দাউদ ঘুরে বেড়াচ্ছে এবং তার লোকেরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ ধরতে পারছে না? কলকাতা এত নিরাপদ, এত করিডোর, কোট আনকোট করিডোর বলা হচ্ছে, এমন একটা করিডোর, নিরাপদ করিডোর, যে হাফিজ ছাড়া পেয়েই আমার মনে হয় টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে এসে ছদ্মবেশ নিয়ে নিম পাতা বিক্রি করবে। কেউ জানতে পারবে না, পুলিশ জানতে পারবে না, লালবাজার জানতে পারবে না, কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরগুলো কেউ কিচ্ছু জানতে পারবে না। কিন্তু আমরা সারাক্ষণ বলে যাব যে আমরা সবচেয়ে নিরাপদ একটা করিডোর তৈরি করে দিয়েছি জঙ্গিদের জন্য, এবং যে জঙ্গিরা ঘন ঘন চলে আসছে এবং তাদেরকে কেউ ধরতে পারছে না। ওই সম্প্রতি 1-2জন ধরা পড়েছে, বাকি ওদের কথা শুনে মনে হলো আগ্নেয়গিরিটা আছেই। এবং সবচেয়ে আমার যেটা মনে হয়, এমনকি এও শুনেছি, সেটা এখানে না, একটু বাইরে, সেটা হচ্ছে যে গলিতে গলিতে কলকাতার বা পশ্চিমবঙ্গের গলিতে গলিতে নাকি জঙ্গিরা, সেটা যে একদম হয় না তা নয়, কিন্তু কথা হচ্ছে 2-1জন ধরা পড়ে ঠিকই, এবং 2-1জন মাসিমাদের কাছ থেকে ছদ্মনাম নিয়ে বাড়ি ভাড়া নেয়, মাসিমা পিসিমা এদের কাছ থেকে, এবং তারপরে দেখা যায় যে তারা গলিতে গলিতে ছড়িয়ে পড়েছে এবং গলিতে গলিতে রাস্তায় রাস্তায় যারা ক্রিকেট খেলে, যারা এক্কা দোক্কা খেলে, তারা সব এক একটা মানব বোমা। এই যে একটা ধারণা দেওয়া হচ্ছে ওই দিক থেকে, এই ধারণাটা আমার মনে হয় এই ধারণাটা ওদের পাল্টানোর সময় এসেছে এবং নিশ্চয়ই সেটা পাল্টাবে। আর একটা কথা, এই ধারণা তো কেউ পাল্টে দিতে পারে না, নম চমস্কিও পারবে না। সবাই যে যার মতো কোটেশন দিয়ে যাবে, যে যার মতো বলে যাবে, কেউ কোনোদিন ধারণা পাল্টে দিতে পারবে না। শুধু আমি একটা তথ্য দিই, সেটা হচ্ছে যে হায়দ্রাবাদ, মুম্বাই, কাশ্মীর, দিল্লি, কোনো সন্দেহ নেই যে জঙ্গিদের পিতৃভূমি হয়ে উঠেছে বেশ কিছুদিন হলো, এবং সেই পিতৃভূমি হয়ে উঠেছে একটা মারাত্মক কার্বন কলের মতো, একেবারে সেফটি। আমার তো মনে হয় সেই তুলনায় কলকাতা হয়তো একটা ব্রণ, একটা ফুসকুড়ি। কিন্তু কথা হলো, অবশ্যই আমি বলবো সেটাকেও মোকাবিলা করা দরকার, কেননা এও তো সত্যি যে এমনকি একটা ফুসকুড়ি থেকেও ক্যান্সার হতে পারে, এবং সেটা অঙ্কোলজিস্টরা বলেও থাকে। সুতরাং এই যে ইতিমধ্যেই যে আমি অত্যন্ত গর্বের সঙ্গে একজন নাগরিক হিসাবে আমি বলবো, যেভাবে উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গে গত 6 বছর, সেই উন্নয়ন একটা অবশ্যই যে কোনো রকম জঙ্গি মোকাবিলা করার একটা সবচেয়ে বড় পথ হচ্ছে উন্নয়ন। সেটা আমেরিকায় হোক, আমেরিকারও উন্নয়ন প্রয়োজন আছে, মানসিক এবং অন্যান্য উন্নয়ন প্রয়োজন আছে। আর্থিক সমস্ত উন্নয়নের দিক থেকে আমার মনে হয় যেভাবে গত 6 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসন যেভাবে কাজ করেছে, জেলায় জেলায় যেভাবে কাজ করেছে, প্রত্যন্ত গ্রামগঞ্জ যেভাবে পাল্টে গিয়েছে, আমার মনে হয় জঙ্গিদের পক্ষে এসে সেই সব জায়গায় বাড়ি ভাড়া নিয়ে, বিশেষ করে বাংলাদেশি জঙ্গিদের পক্ষে, যাদের বাংলা শুনলেই যে পাড়ার লোক বুঝতে পারে, আমার মনে হয় এই একটা জায়গায় নতুন একটা, যেটা 34 বছরে হয়নি, নতুন একটা জায়গা তৈরি হয়েছে। অর্থাৎ এই জায়গাটাকে আমি বলবো যে একটা অত্যন্ত পজিটিভ একটা জায়গা। আরেকটি কথা আমি বলতে চাই, যেটি গৌতমদা প্রথম দিকেই বলেছিলেন, সেটা হচ্ছে এই যে 2017 কিলোমিটার বর্ডার, যেটা স্পোরিয়াস বর্ডার, যেটা খোলা বর্ডার, ওদিকে রান্নাঘর এদিকে শোবার ঘর, বা এদিকে শোবার ঘর ওদিকে রান্নাঘর, এরকম অজস্র জায়গায় আছে। তো এই যে একটা দীর্ঘ একটা বর্ডার, সেই বর্ডার দিয়ে কি যায় আর কি যায় না, মানুষ, গরু,
ড্রাগ, মহিলা, অস্ত্র এবং স্বয়ং ভগবান সবকিছুই পাচার হচ্ছে সেখান দিয়ে। তো এই পাচার যে ব্যবসা, এই ব্যবসাটাকে ঠিকমতো যদি বিএসএফ, যেটা বলা হয়েছে ইতিমধ্যে, যদি কন্ট্রোল না করে, সেখানে যদি আসলে একেবারে সর্ষের মধ্যে ভূত থাকে, সেখানে তো কেন্দ্রীয় সরকারকে সম্পূর্ণভাবে দেখতে হবে। এর দায়িত্ব তো নবান্নের চাইতে 10 গুণ বেশি দিল্লির। সাউথ ব্লককে চিন্তা করতে হবে এটা নিয়ে। এই চিন্তাটা না করলে কিন্তু হবে না। আমি দোষ দিচ্ছি না কাউকে, কিন্তু এটা পরিষ্কার যে এই বর্ডারকে যদি ঠিকমতো, সেখানকার ক্রাইসিসটাকে যদি ঠিকমতো অ্যাড্রেস করা না যায়, তাহলে এটা কিন্তু থাকবেই। এটা বারবার আসবে, বারবার ঢুকবে। এই একটা জায়গা কিন্তু ভয়ঙ্কর একটা জায়গার চেহারা নিয়েছে। আরেকটি কথা, তাতে হচ্ছে ধরুন মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সৈয়দকে তো মাঝে মাঝে ইসলামাবাদ গৃহবন্দী করে আমেরিকাকে দেখায়, দেখো আমরা গৃহবন্দী করেছি। কিন্তু একটি সংবাদ সূত্র জানাচ্ছে কোর্ট কাশ্মীরের মাটিতে ভাইপো হত্যার বদলা নিতে কেন্দ্রীয় মন্ত্রীদের নিশানা করছে জৈশ-ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহার। এই অপারেশন নিখুঁতভাবে সম্পন্ন করতে তারা হাত মিলিয়েছে হাফিজ সৈয়দের লস্করি তৈবার সঙ্গে। এই তথ্য, এই সংবাদ সূত্র যদি সর্বাংশে সত্য হয়, তাহলে সেটা ভয়ঙ্কর। আমি বলবো কেন্দ্রীয় সরকারকে অনেক বেশি এই বিষয়ে মনোযোগ দিতে হবে, অনেক বেশি তৎপরতা দিতে হবে। সারাক্ষণ পশ্চিমবঙ্গ হচ্ছে নিরাপদ করিডোর জঙ্গিদের জন্য, এই কথাটা বারবার না বলে একেবারে যে ভয়ঙ্কর একটা থ্রেট এই মুহূর্তে, এবং সেটা কি হতে পারে, আমি যে সংবাদ সূত্রটা আপনাদের দিলাম, সেইটা যে কি ভয়ঙ্কর চেহারা নিতে পারে সারা ভারতবর্ষ জুড়ে। সুতরাং ভারতবর্ষের কোন একটা জায়গায় এরকম দুর্ঘটনা ঘটলে, এরকম জঙ্গি আক্রমণ করলে, আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, ভারতবাসী হিসেবে পীড়িত বোধ করব এবং রীতিমতো উদ্বেগের মধ্যে আছি। শেষ আমার একটা কথা, বারবার যেহেতু সায়ন্তন বাবু এবং বিশেষ করে শ্রমিক বাবু বললেন, ওদের উদ্দেশ্যেই আমি বলি, একটা এই মুহূর্তে চারপাশে যত রকমের জঙ্গিহানা আছে ভারতীয় উপমহাদেশে এবং ভারতবর্ষে, সবচেয়ে বড় জঙ্গিহানাটার নাম হচ্ছে ডিমনিটাইজেশন। সেটাকে আগে আপনারা সামলান, তারপর পশ্চিমবঙ্গের নিন্দা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ সুবোধদা। না, সত্যি সত্যি অন্তত আমাদের কাছে এরকম কোনো খবর নেই যে কফি হাউসে বসে লাদেনের পুত্র কফি খাচ্ছে, কিন্তু উদ্বেগের যে কারণ আসছে এটা নিয়ে কি কোনো সংশয় আছে? আমি একটু সুবোধদাকে মনে করিয়ে দিই যে লস্কর জঙ্গি আব্দুল করিম টুন্ডা কিংবা ইন্ডিয়ান মুজাহিদিনের অন্যতম প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকাল দীর্ঘদিন পরিচয় গোপন করে আমাদের এই শহর কলকাতাতেই লুকিয়েছিল। কফি খেয়েছিল কিনা জানি না। কেন্দ্রের রিপোর্ট বলছে যে প্রত্যক্ষভাবে জামাত মডিউলের সঙ্গে যুক্ত অন্তত 450 যুবক, তাদের ভেতরে অধিকাংশ কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা। পশ্চিমবঙ্গ থেকে যে জঙ্গি গ্রেফতার হলো মুসা, অবশ্যই কৃতিত্ব যারা গ্রেফতার করেছেন তাদের জেরা করে কিন্তু আইএস যোগাযোগ একেবারে স্পষ্ট হয়ে গেছে। নিঃসন্দেহে এই তথ্যগুলো যখন যে কোনো নাগরিকের কাছে আসে উদ্বেগের সৃষ্টি করে। প্রস্তাবের পক্ষে আমার পরের বক্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। নমস্কার। মঞ্চে বসে থাকা বিশিষ্ট অতিথি, মঞ্চের বাইরের বিশিষ্ট অতিথি, আমি প্রায় শেষের দিকে বলছি, কিন্তু শেষ কথাটা আমি বলছি না। আমি আমার বক্তব্য রাখবো এই আজকের যে বিষয়, এ বঙ্গে নিরাপদ ও বঙ্গের জঙ্গি, রাজ্য হলো আস্তানা, ভয় হলো সঙ্গী, তার পক্ষে রাখবো। তার আগে আমি বলে দিতে চাই, আমার একটা বিশেষ সুবিধা আছে বেশিরভাগ অন্যান্য বক্তাদের থেকে, যে আমি কোনো রাজনৈতিক দলের পতাকার নিচে বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নিচে কাজ করি না, এবং আমার জীবনের আমি 30 বছর জঙ্গি দমন করেছি এবং পৃথিবীর বহু জায়গায় গেছি জঙ্গি দমনের ব্যাপারে শিক্ষা দিতে, এবং ভারতবর্ষেরও বহু জায়গায়। এবং আমার কোনো ব্যক্তিকে তুষ্ট করে কিছু বলতে হবে বা কোনো পার্টিকুলার পিরিয়ড লাইনে বলতে হবে তা না, আমি জেনারেলি বলবো যেটা আমার ব্যক্তিগত অভিমত, এবং তাতে আমি কোনো কার্পণ্য রাখবো না, সোজাসুজি কথা বলতে। প্রথম কথা হচ্ছে যে রাজ্য হলো আস্তানা, বঙ্গে নিরাপদ।
আস্তানা এক জঙ্গির চোখে সেই জায়গা যেখানে সে মনে করে সে থাকতে পারবে এবং লোকাল পপুলেশনের সাপোর্ট পাবে। ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সরা তার কাছে আসবে এবং ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা তার হয়ে কাজ করবে। দ্বিতীয় কথা হচ্ছে সে এটাও মনে করে যে যদি সে ধরা পড়ে যায় তার বেঁচে থাকার একটা সুবিধা পাবে, 100% মরবে এরকম না। এবং সেই যে নিরাপদ ব্যাপারটা সে বোধ করে, সেই বোধটা আপনি যদি আমায় জিজ্ঞেস করেন, আমি মনে করি হ্যাঁ, পশ্চিমবঙ্গে এই বোধটা এখন কিছু কিছু জঙ্গির মনে আসছে। এবং তার মানে কি ভারতবর্ষের আর কোথাও আসছে না? নিশ্চয়ই আসছে, বাট আমরা তো সেই রাজ্যগুলো নিয়ে কথা বলতে আসিনি আজকে, আমরা পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছি। এবং এই বোধটা দুরকমভাবে আসে। যেমন আপনি যদি এমিরেটসে যান, ড্রাগ পাচার করেন, আপনার মৃত্যু হবে, ফলে আপনি করেন না। লোকে পোস্ত নিয়ে যায় না ভয়, যারা বাঙালিরা থাকে, যে ধরে ফেললে ওখানে জেল হয়ে যায়। আবার অনেক দেশে হয় না, ইউএসএতে অনেক জায়গায় গাঁজা অ্যালাউড, কিন্তু ওখানে গেলে মৃত্যুদণ্ড। সেরকম এখানেও লোকে সাহস পায় হয়তো আমি বেরিয়ে যাব। এবং সেই সাহসটা কিভাবে আসে? রুল অফ ল যেটা হয়, যে আইনের পথে চলবে এবং আইন যারা রক্ষা করবে তারা আইনকে নিরপেক্ষভাবে রক্ষা করবে। কি পশ্চিমবঙ্গের আইন রক্ষা করবার দায়িত্ব যাদের হাতে, তাদের সেই ক্ষমতা নেই? আছে। পৃথিবীর সব থেকে ভালো পুলিশ ফোর্সের মধ্যে আমি আপনার সাথে সহমত, আমাদের দেশের পুলিশ ফোর্স। পৃথিবীর সব থেকে ভালো গোয়েন্দা বিভাগের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের গোয়েন্দা বিভাগ। আমি এদের সাথে ডাইরেক্ট কাজ করেছি 2010 থেকে 12, এবং আমি গর্ব নিয়ে বলতে পারি। কিন্তু তার সাথে আমরা দেখি যে উচ্চপদস্থ পুলিশ কর্তারা নিম্নপদস্থ রাজনৈতিক নেতাদের হাতে অপদস্থ হচ্ছে। সেখান থেকে কি মেসেজ যায় লোকের? আমি যদি হেলমেটটা না পরে গাড়ি চালাই, কিছু হবে না, ম্যানেজ করে নেব, কারণ আমার দাদা আছে, কাকা আছে। তারপরে স্টেপটা কি? আমি যদি একটা আতঙ্কবাদীকে খেতে দিই, ফেসে গেলে ম্যানেজ করে নেব, আমার ভোট ব্যাংক আছে। রাজনীতি একটা সহজ সরল ফর্মুলায় চলে, সেটা হচ্ছে যদি একসাথে অনেকগুলো ভোট পাওয়া যায় কিছু লোককে তুষ্ট করে, তো সেই ভোটটা নেওয়া বুদ্ধিমানের কাজ, এটা সবাই বোঝে। এবার এই কাজটা যখন সংখ্যালঘুদের নিয়ে করা হয়, তখন সংখ্যালঘুদের ভোটের কথা বলা হয়, আর অন্য আরেকটি দল যদি যারা গুরু তাদের নিয়ে এই কাজটা করে, তখন ত্রাহি ত্রাহি রব আসে। কারণ ম্যাক্সিমাম সময় রাগটা তখন হয় যখন হিংসা হয় মানুষের, যে এরা এটা করে ফেললো, যে 27% ভোটের জায়গায় 70% ভোট পেয়ে গেল হয়তো। এবং আমাদের কাছে অল্টারনেটিভ কি? আপনি এই মুহূর্তে কলকাতায় বহু জায়গা আছে যেখানে হেলমেট ছাড়া লোকে যেমন ইচ্ছে যত্র ঘুরে বেড়ায়। আপনি চলুন আমার সাথে, আমি দেখাতে পারি, চ্যালেঞ্জ নিয়ে। পুলিশ কিছু বলে না, অন্যদিকে তাকিয়ে থাকে। এবং এটা বোকামো, কারণ এর পরের স্টেপটা কি হচ্ছে সেটা আমরা দেখছি। কারণ আমি নিজে, আমার যে রেজিমেন্ট সেটা হচ্ছে মুসলিম রেজিমেন্ট ভারতবর্ষের, জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি। আমার কোনো মুসলিম বিদ্বেষ নেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই কিছু লোক, তারা, আপনি দেখুন যারা নেতৃত্ব দিচ্ছে তারা কারা? তারা তো সাধারণ সেই মানুষ না যাদের সাথে আমরা ওঠা বসা করি, হাটে মাঠে ঘাটে যাদের সাথে ঘুরি, সংখ্যাগুরু তারা তো দেখি না। তারা কারা? আপনি দেখুন, সোনু নিগম একটা মুম্বাইতে একটা কিছু বাজে কথা বললো, এখান থেকে তার ফতোয়া জারি হলো। কেন? ভারতবর্ষে আর রাজ্য নেই? পশ্চিমবঙ্গ থেকে ফতোয়া জারি হচ্ছে প্রধানমন্ত্রীকে মারবার জন্য। একজন ভদ্রলোক পশ্চিমবঙ্গের, তিনি অতি আদরের ছিলেন, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর নামে কথা বলেছেন, আমি আপনাদের টিভিতে দেখেছি। কি সাহসে বলতে পারে? কি সাহসে একজন পুলিশ অফিসারকে, একজন নিম্নমানের নেতা বলতে পারে যে এই দেখুন আমার ঘড়িতে কটা বাজে? আর আমরা ধরি তো মাছ, না ছুঁই পানি, গোছের রাজনীতি করে যাব। আমরা কোনোদিন এটা মানব না। আমার সেই লাক্সারিটা আছে, আমি আর্মি অফিসার, আমার দরকার নেই কোনো ভোট ব্যাংক পলিটিক্স করবার। দ্বিতীয় কথা, বাংলাদেশের যে বঙ্গের জঙ্গি, তারা মেইনলি যে কটা গ্রুপ আছে, আমরা সবাই নাম জানি, 4-5টা গ্রুপ আছে, বাট আসলে তারা সব ISIS বা আল কোয়েদার আন্ডারে কাজ করে। তাদের এমটা কি? তারা বাংলাদেশের সরকার চায় না, তারা একটা ইসলামিক ক্যালিফেট করতে চায়, এটা সবাই জানে। এবং আমি সুমন আপনি একদিন প্রোগ্রাম করেছিলেন ISIS এর ওপরে, আমি সেখানে দাঁড়িয়ে বলেছিলাম যে পশ্চিমবঙ্গে ISIS আসলে জবাব দেবে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়। তার কারণ যে আমি কমসে কম 12টা মুসলিম দেশে গেছি,
যে পরিমাণ স্বাধীনতা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বা ভারতবর্ষের রাজ্যে মুসলিম সম্প্রদায় ভোগ করে থাকে, তার সিকিভাগ তারা ভোগ করতে পারে না পৃথিবীতে। এবং ISIS এর যে এজেন্ডা, সেই এজেন্ডায় তো সবচেয়ে আগে হবে টার্গেট মুসলিম সম্প্রদায়। আমার লাস্ট কথা, এই টপিক নিয়েই কথা বলবো। রাজ্য হলো আস্তানা, ভয় হলো সঙ্গী। ভয় কি আছে? হ্যাঁ, একটা ভয় আছে। কিসের ভয় জানেন? যে যদি এরকমই চলতে থাকে তাহলে কিছু লোক আমাদের মতো, যারা কোনোদিন কোনো ধর্ম হিসাবে দেখেনি, তারাও রামনবমীর তলোয়ার খুঁজতে বেরিয়ে পড়বে। তারাও মনে করবে যে আমরাও কোনো একটা সংখ্যাগরিষ্ঠতার একটা ভোট ব্যাংকের পলিটিক্স করলে ভালো হয়। আর কি ভয় আছে? যে যারা আইনি রক্ষক, তার থেকে সাধারণ মানুষের ভয় চলে যাবে, সেটা সব থেকে ক্ষতিকারক। উনি জানেন সেটা, হয়তো আজকে বিপক্ষে আছেন, উনি ওটা মানতে পারবেন না এখানে, কারণ আমি যেমন আজকে বিপক্ষে কিছু মানতে পারবো না। আমরা তর্ক করতে এসেছি এখানে, যুক্তি তর্ক করছি, কিছু গপ্প শুনলাম। এবং এই যে ভয় মানুষের, যে পুলিশের প্রশাসন থেকে চলে যাচ্ছে, কারণ আমরা টিভিতে দেখছি, পর্দায় দেখছি, সব জায়গায় দেখছি, যে এই ভয়টাকে কাটাতে হবে। এবং আমার পুরো ভরসা আছে যে এই দল, এই নেত্রী এবং এই নেতৃত্ব থেকে এই ভয় কাটানো যাবে। এবং যদি কেন্দ্র এবং রাজ্য একসাথে পা মিলিয়ে চলে, তাহলে এই সমস্যাগুলো কিছু দিনের মধ্যেই শেষ করে দেওয়া যায়। আমি সবসময় পজিটিভ নোটে শেষ করি। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব এবং আমার জীবনের বাকি সময়টা আমি দেখতে চাই যে একটা ভয়মুক্ত পশ্চিমবঙ্গ, যেখানে কোনো রকম রাজনীতির মারপ্যাচহীন সন্ত্রাসবাদীর এগেনস্টে সবাই একসাথে লড়াই করছে। কারণ সন্ত্রাসবাদী না হলে ঘুরে ফিরে আসবে, যেটা আমেরিকার সাথে হয়েছে, যেটা পাকিস্তানের সাথে হয়েছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। আমার একটা প্রশ্ন থেকে গেল, সেটা হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গ কি চাকাটা উল্টো দিকে ঘুরছে? মানে গোটা দেশের ছবিটা একরকম আর এই রাজ্য উল্টো দিকে, উল্টো স্রোতে যাচ্ছে। ওভারঅল দেশের ছবিটা ঠিক কি রকম? নরেন্দ্র মোদী সরকারের প্রথম 3 বছরে শুধু জম্মু কাশ্মীর, যেটা ব্রিগেডিয়ার দাস বলছিলেন, সন্ত্রাসবাদী হানায় মৃত্যুর সংখ্যা 42% বেড়েছে। জঙ্গি হানায় জওয়ানদের মৃত্যুর সংখ্যা 72% বেড়েছে। আমি রাজনীতির কথা তুলতে চাই না, কিন্তু নিঃসন্দেহে গোটা দেশের ছবিটা, এই রাজ্যে যে উদ্বেগের ছবিটা, জঙ্গি হানা সম্ভাবনার ছবিটা, তার থেকে বোধহয় খুব একটা আলাদা নয়। আমার প্রস্তাবের বিপক্ষের শেষ বক্তা সুজাত ভদ্র। আমার প্রথম বক্তব্য, যে প্রস্তাবনার ভিত্তি কি, আমি কেন সমর্থন করব? এ রাজ্যে হোক, অন্য যে কোনো রাজ্যে হোক, জঙ্গির আতঙ্কে মানুষ আতঙ্কিত হয়ে আছে। এটি একটি বিশেষ ইন্টেলিজেন্স এজেন্সির কিছু তথ্য। আমরা অনেক বড় প্রেক্ষাপটে দেখেছি যে ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন সাদ্দাম হোসেন নাকি রেখেছিলেন, তার জন্য ইরাক আক্রমণ করা হয়েছিল। ওটা খুঁজেও পাওয়া যায়নি। পরপর রিপোর্টের পর রিপোর্ট বেরিয়েছে যে ওটা সম্পূর্ণ গুলতাপ্পি, এবং সেটাকে ধরে একটা দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি যে বহু বছর ধরে, 10, 15, 16 বছর ধরে রোহিঙ্গারা ভারতের নানা স্থানে আছে। হঠাৎ মনে হলো রোহিঙ্গাদের আমরা ঢুকতে দেবো না, তাড়াবো। একটা বিশেষ সম্প্রদায়গত তকমা আছে বলে বলতে শুরু করা হলো তারা সন্ত্রাসবাদী। হরিয়ানার পুলিশ বলছে কোনো সন্ত্রাসবাদী ঘটনা হরিয়ানায় রোহিঙ্গারা ছিল নেই, ছিচকে চোরের ঘটনা আছে। জম্মু কাশ্মীর ভ্যালিতে ওরা আছে, কোনো সন্ত্রাসের কোনো ঘটনা নেই রোহিঙ্গাদের। হঠাৎ আবিষ্কার হতে শুরু হলো যে রোহিঙ্গারা সন্ত্রাসবাদী, ঢুকতে দিও না। ঢুকতে দেবে না অন্য কারণ বলো, তাদের সঙ্গে ওটাকে তকমাটাকে লাগিয়ে দেওয়া হলো। যে সোর্স একতরফা, এক নাগারে একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি করে, সেই প্রস্তাবনাকে আমি স্বীকার করব কেন? আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে কি জঙ্গি কোট আনকোট? আমরা মানবাধিকার কর্মী, আমরা সাধারণভাবে জঙ্গি বলি না, সশস্ত্র বিরোধী গোষ্ঠী বলি। ধরে নিলাম আজকের তর্কের খাতিরে এই সন্ধ্যেবেলা আমি জঙ্গিটাও বললাম। তো জঙ্গির কি কোনো ক্রিয়াকলাপ নেই সুজাতবাবু? আপনি কি গাঁজা খান? আমি বলবো নিশ্চয়ই না। আইএসের কার্যকলাপ, বোকো হারামের কার্যকলাপ, ইসলামিক স্টেট গঠনের কার্যকলাপ, নিরীহ মানুষকে হত্যা করার ঘটনা,
মুসলিম মৌলবাদের দাপট, এগুলো স্বীকার্য। তাতে মানুষ আতঙ্কিত হয়, তার বিরুদ্ধে মানুষের লড়াইও আছে, আতঙ্ক কাটিয়ে, সেটাও স্বীকার করতে হবে। তো করতে গিয়ে যেটা তথ্য নয়, যেটা নিয়ে হঠাৎ খুব বেশি নাচানাচি করা উচিত কি উচিত নয়, এরকম প্যাশন গড়ে তোলার, কেন্দ্র রাজ্যের বিতর্কে, রাজনৈতিক চাপানউতরের বাইরে গিয়ে যদি একটু ভাবেন, তাহলে বিপদ ভয়ঙ্কর, আতঙ্ক ভয়ঙ্কর, অন্য আতঙ্ক। আমি তার উপর আপনাদের দুই একটা কথা বলবো। এক, যখনই ষড়যন্ত্রের সামাজিক তত্ত্বায়ন শুরু হয়, ষড়যন্ত্রের সামাজিক তত্ত্বায়নে যারা শাসক দল, তারা দুটো জিনিস লাভ করবার চেষ্টা করে। এক হচ্ছে একটা সামাজিক অনুমোদন, অত্যাচারের, ক্ষমতার চূড়ান্ত আধিপত্যের, আইনের শাসনকে বুড়ো আঙুল দেখিয়ে একতরফাভাবে আক্রমণ নামিয়ে আনার অনুমোদন চায়, এবং সঙ্গে চায় বলগাহীন অত্যাচার, বিভিন্ন কালাকানুন। টাডার ইতিহাস আমরা দেখেছি, পার্লামেন্টে রিপোর্ট পেশ হয়েছে 1995-এ, 62,000 লোককে গ্রেপ্তার করা হয়েছিল, 60,000 লোক প্রাথমিকভাবেই নির্দোষ। বাড়িয়ালা ভাড়াতে গন্ডগোলে টাডা প্রয়োগ করা হয়েছিল, পোটা ছিল, পোটা প্রয়োগ করা হয়েছিল। 1,500 জনের মধ্যে 1200 লোক 2004 সালে চিদাম্বরম পার্লামেন্টে রিপোর্ট পেশ করছেন, টাডা যখন প্রত্যাহিত হবে তখন যে নির্দোষ ছিল। ইউএপিএতে ভাঙড়ের আন্দোলনেও ইউএপিএ প্রয়োগ করা হয়েছে। ফলে যখনই আপনি ক্ষমতার বিস্তার করে দিচ্ছেন, কোনো একটা কাল্পনিক আতঙ্কের কে দমন করার জন্য, মোকাবিলা করার জন্য, প্রথম তার ভিকটিম হচ্ছে, প্রথম তার ক্যাজুয়ালিটি হচ্ছে নাগরিক অধিকার, মানবিক অধিকার, মানুষের অধিকার। সে তখন একটা অবরুদ্ধ, তখন তাকে হত্যা করা, তুলে নিয়ে যাওয়া, গুলি করে মারা, তখন সব নিউ নর্মাল, স্বাভাবিক বলে পরিণত হয়। যারা মুসলমান সম্প্রদায়ের সায়ন্তন, এক কথা মুসলমানদের নাম বললেন, মুসলিম সম্প্রদায়ের মধ্যে তো জঙ্গি আছে, বিষয় কোনো সন্দেহ নেই। হিন্দুরা কম জঙ্গি নয়, তারা সত্যি নিরামিষভোজী, তারা কাউকে হত্যা করে না। গরুর কারণে যে নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখছি, আতঙ্ক ছড়ায়নি। কেউ এখন আর গরু নিয়ে বৈধভাবে ব্যবসা করাও বন্ধ করে দিয়েছে। শুধু সিনেমা করার কারণে হত্যাকাণ্ড আমরা দেখছি না। আমরা গৌরী লঙ্কেশ থেকে শুরু করে অন্যদের হত্যাকাণ্ড আমরা দেখিনি। আমরা উগ্র বক্তৃতা শুনছি না যে আর্মস নাও, মারো, কাটো একটা সম্প্রদায়কে। ঘৃণার রাজনীতি আমরা দেখছি না, সেটা সন্ত্রাস নয়? ওই সন্ত্রাসবাদী তো সংবিধান মানে না, আত্মগোপন করে থাকে, গোপনে চলে। তাদের টেরার হচ্ছে র্যান্ডাম, আনপ্রেডিক্টেবল। কিন্তু যারা ক্ষমতায় আছে, সংবিধান মানে, তারা যখন একটা সম্প্রদায়ের মধ্যে দিয়ে সন্ত্রাস চালায়, সেটা সবচেয়ে ভয়ানক, সবচেয়ে মারাত্মক। রাষ্ট্রের সঙ্গে একটা শাসক দল মিলিয়ে একটা সম্প্রদায় এবং সকল মানুষের ওপর বিরোধী পক্ষকে অত্যাচার করে, সবচেয়ে ভয়ানক। আমি একটা বই দেখাই আপনাদের। একটি লোক সন্ত্রাসবাদী হবার অপরাধে 14 বছরের, এর বিখ্যাত সিনেমা অভিনেতার নাম আমির খান, এনার নাম মোহাম্মদ আমির খান। তার অসাধারণ বই ফ্রেম অ্যাজ এ টেররিস্ট, মাই 14-year struggle to prove my innocence। আমি ঘটনার পর ঘটনা আপনাদের দিয়ে যাব। যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তারপর কোর্টের রায় তারা বেকসুর খালাস পেয়েছে। গ্রেপ্তার হলেই কি জঙ্গি গ্রেপ্তার হয়েছে, কোট আনকোট প্রমাণিত হয়ে গেল, অন্য এটা হাব হয়ে গেল। পুলিশ 4 জনকে ধরলো সুজাত জঙ্গি, সাথে সাথে প্রমাণিত হলো। অন্য ক্ষেত্রে বলি, যতক্ষণ না আদালতে প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্দোষ। ধরা পড়লো আর হাব হয়ে গেল। আমাকে চাইছে প্রায় প্রথম বেল বাকি, প্রথম বেল বেজেছে, দ্বিতীয় বেল, আমি অন্তিম বেল বাকি। দেখাই হিন্দু নাম, অনেকগুলো মুসলিম নাম, একটা হিন্দু বলি আমার সম্প্রদায় কোট আনকোট। যদি আমি সেকুলার, সংবিধান মতে অসীমানন্দের ইন্টারভিউ
স্বামী অসীমানন্দ, যাকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ছেড়ে দিয়েছে সন্ত্রাসবাদী মামলা থেকে, যিনি একাধিক বোম ব্লাস্টের সাথে অভিযুক্ত। স্বামী অসীমানন্দ ক্যারাভ্যান পত্রিকায় 2014 সালে একটা বিশাল ইন্টারভিউ দেন। ইজ অ্যাভেলেবল অন দ্য নেট, ইউ ক্যান চেক আপ, আমি বানিয়ে বলছি কিনা। তাতে বলছেন হিন্দুরা আর মোহন ভাগবত সে তার সাথে মিটিংয়ে ছিলেন। অসীমানন্দ বলছেন মোহন ভাগবত মিলে আমাকে বলছেন বিভিন্ন জায়গায় হিন্দুদের জন্য তোমাকে হিংসা করতে হবে, হত্যা করতে হবে। দিস অ্যান ইন্টারভিউ, পেজ 41। সেটা সন্ত্রাসবাদী কার্যকলাপ নয়, তাদের গ্রেপ্তার করা হবে না, তাদের বিচার হবে না। আমি বেআইনি বিচার বলছি না, আমি ভুয়া সংঘর্ষে হত্যা, পুলিশের ওই দক্ষ এনকাউন্টার কপকে সমর্থন করি না, সৈন্যবাহিনীর অত্যাচারকে আমি নিন্দা করি, কিন্তু বিচার হবে না, জাস্টিস পাওয়া যাবে না। তারা থাকবেন আর শুধু একটা সম্প্রদায়ের বিরুদ্ধে জঙ্গি দমন বলে মানবাধিকারকে শেষ করে দেওয়া হবে। আমি রাষ্ট্রের যে কোনো ষড়যন্ত্রের, রাষ্ট্রের প্যাশানে মানুষের সমর্থন পাওয়ার জন্য মিথ্যাচারের বিরুদ্ধে রাষ্ট্রকে আমি, ইন্টেলিজেন্স এজেন্সির কোনো তথ্যকে আমি উইদাউট ডাউট, সন্দেহ ছাড়া, বিনা প্রমাণে, কোষ্ঠীপাতরে যাচাই না করে তাদের পক্ষে দাঁড়াতে রাজি নই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুজাতদা। নিঃসন্দেহে খুব সাধারণ বিতর্ক সভা বলা যায় না, যখন প্রস্তাবের বিপক্ষে একই পক্ষে প্রাক্তন পুলিশ কমিশনার আর মানবাধিকার কর্মী থাকেন, আবার উল্টো দিকে প্রস্তাবের পক্ষে প্রায় প্রত্যেক বক্তা একটা না একটা সেম সাইড গোল করে বসেন। প্রাচীন গ্রিক নাট্যকার বলেছিলেন যে ঘৃণা হচ্ছে এমন একটা পাত্র যেটার অ্যাকচুয়ালি কিন্তু কোনো তলদেশ থাকে না। আমাদের দেশেও সত্যি সত্যি আমরা বুকে হাত দিয়ে যদি বলি, সন্ত্রাসবাদের সত্যি কি কোনো দেশ থাকে, ধর্ম থাকে? এমন এক অন্ধ ঘৃণা যা মুহূর্তের মধ্যে যাবতীয় মানবাধিকতা গ্রাস করে। আর সেই সন্ত্রাসবাদকে রুখতে আপ্রাণ লড়াইটা যেন চলতে থাকে। পাশাপাশি তার বিরুদ্ধে লড়তে গিয়ে, তাকে চিহ্নিত করতে গিয়ে সুজাতদার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে আমরা নিজেরাও কোথাও যেন ঘৃণার রাজনীতির শিকার না হয়ে পড়ি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপ্রাণ লড়াই চলুক, কিন্তু সতর্ক লড়াই চলুক। এই আশা নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। ভালো থাকবেন সবাই।